হ্যালো এভরিওয়ান, আমি আব্দুল হাসান কৌশিক, লেকচারার ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস কলেজ। আজকে আলোচনা করবো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর চ্যাপ্টার 7 প্রপার্টিস অফ ম্যাটার। গত ক্লাসে আমরা জিনিস দেখেছিলাম যে আমার স্পর্শকণ কি, কৈশিকতা কি, তারপরে হচ্ছে একটা কৈশিক নলে তোমার লিকুইড কত দূর কত হাইট পর্যন্ত উঠতে পারে সেই ক্যালকুলেশনগুলো করেছিলাম। আজকে লিকুইডের আরেকটা প্রপার্টি দেখবো। এটা শুধু লিকুইড না, এটা হচ্ছে তোমার গ্যাস মানে বায়বীয় পদার্থের একটা প্রপার্টি, সেটাকে বলে আমরা সান্দ্রতা বা ভিসকোসিটি। সান্দ্রতা বা ভিসকোসিটি। তাহলে এই সান্দ্রতা আমি ডেফিনিশন দেওয়ার আগে হচ্ছে একটা মানে একটু প্র্যাকটিক্যাল জিনিস হচ্ছে একটু চিন্তা করি যে তুমি যখন একটা টেবিলের উপরে যখন তুমি লিকুইড যখন ফেলাই দিবা, বা লিকুইড না পানি যখন ফেলাবা, তখন দেখবে পানি গড়ায় চলে গেছে, রাইট? আবার যখন তুমি মধু ফেলবা, তো মধু কিন্তু কি হবে, একটু আস্তে আস্তে তোমার মুভ করবে। আবার যখন তুমি মধু জায়গায় তুমি যখন আলকাতরা যখন ঢালবা, তখন সেটা কিন্তু খুবই পানির মতো কিন্তু দ্রুত না, খুবই স্লোলি তোমার হচ্ছে মুভ করবে। তো কেন স্লোলি মুভ করবে, সেটি হচ্ছে এই ধরনের এই যে প্রপার্টিটা, সেটা হচ্ছে তার ভিসকোসিটি। ভিসকোসিটিকে তুমি চিন্তা করতে পারো হচ্ছে তোমরা ঘর্ষণ বল পরে আসছো, ঘর্ষণ বলটা ছিল এরকম যে একটা যখন ভর থাকবে, যখন এই ভরটা সামনের দিকে যখন আমি ফোর্স প্রয়োগ করে যখন আমি সামনের দিকে নিয়ে যেতে চাইবো, তো পেছন দিকে একটা ঘর্ষণ বল মাঝে মাঝে কাজ করে, এটাকে বলি আমরা ঘর্ষণ বল। তো এই ঘর্ষণ বলটা কি করে, বস্তুর গতিকে তোমার কি করে, বাধা দেয়। তো এই জন্যই হচ্ছে আমার বস্তুর গতি একটু কম হইতে চাই। তো এই ভিসকোসিটিটা বা সান্দ্রতাটা তুমি চিন্তা করতে পারো, সেটা হচ্ছে লিকুইড বা হচ্ছে বায়বীয় পদার্থের তোমার ঘর্ষণ। এটা ছিল সলিডের জন্য ঘর্ষণ, আর এখানে লিকুইড এবং বায়বীয় পদার্থের ঘর্ষণকে আমরা বলি হচ্ছে নরমালি ভিসকোসিটি, অথবা আমরা বলতে পারি রেজিস্ট্যান্স। এখানে একটু পার্থক্য আছে, সেটি হচ্ছে যে লিকুইড যখন তোমার মুভ করে, তো এই লিকুইড মনে করলাম যে এটা তার হচ্ছে এটা হচ্ছে আমার সলিড পাইপের তোমার লাস্ট মাথা আর তল, এখান থেকে অনেক লিকুইড তোমার মুভ করতেছে উপর দিয়ে, অনেক লিকুইড তোমার যাচ্ছে। এখানে লিকুইড যাচ্ছে তোমার এইভাবে, এবং এই লিকুইডকে আমি কি করতে পারি, অনেকগুলো তোমার হচ্ছে স্তর, অনেকগুলো স্তর হিসেবে তুমি চিন্তা করতে পারো। ধরো যে তোমার হচ্ছে এই পর্যন্ত একটা স্তর হচ্ছে এ বি, তারপরে হচ্ছে তোমার এই পর্যন্ত আরেকটা স্তর, সেটা হচ্ছে তোমার সিডি, তারপর এ একটা স্তর হচ্ছে ইএফ। এখন অনেকগুলো স্তরে ভাগ করার সুবিধা হচ্ছে যে তোমার সবসময় যে তোমার লিকুইডের তোমার সবার যে উপরের স্তরটা, তার ভেলোসিটি সবসময় বেশি থাকে। তার মানে এই যে স্তরটা, মানে এই স্তরের ভেলোসিটি হচ্ছে অন্য স্তরগুলোর চেয়ে বেশি। তোমার এই বিডি এবং এটার নাম দাও তুমি হচ্ছে ও, তাহলে এই বিপি, এই প্রত্যেকটা স্তরের যে উপরের স্তর, যে সবার উপরে যে স্তর থাকবে, তার তোমার ভেলোসিটি সবচেয়ে বেশি হবে। আবার এই যে তোমার এই যে স্তরটা তোমার হচ্ছে এই অংশটা সি এ বা হচ্ছে ডিবি অংশ, এই স্তরের ভেলোসিটি আর একটু কম হবে। এবং সবার যে নিচে যেটা আমার একবারে তোমার দেওয়ালের সাথে লাগানো থাকবে, তার ভেলোসিটি তোমার প্রায় জিরো বলতে পারো আর কি। এইভাবে তুমি হচ্ছে লিকুইডের মুভমেন্টটাকে এভাবে চিন্তা করতে পারো। অনেকগুলো স্তরে তুমি ইমাজিন করে, সবার উপরে যে স্তর থাকবে তোমার দেওয়াল থাকে, সেই স্তরের ভেলোসিটি সবচেয়ে বেশি হবে। এবং এই স্তর যখন তোমার হচ্ছে সামনের দিকে আগাইতে চাইবে, তো লিকুইডের একটা প্রপার্টি, এই সান্দ্রতার জন্য সে কি করবে, পেছন দিকে একটা ফোর্স ফিল করবে। এটাকে আমরা হচ্ছে বলি হচ্ছে সান্দ্রতা। যখন একটা স্তর সামনের দিকে আগাবে বা তার উল্টা দিকে একটা ফোর্স সে তোমার হচ্ছে ফিল করবে, সেই ফোর্সটা কোন জায়গা থেকে আসবে, দেখো সেই ফোর্সটা আসবে যে এই দুটা স্তর পরস্পর এক জায়গায় স্পর্শ করে আছে, এই তোমার লিকুইডের দুইটা লিকুইডের স্তর যেখানে স্পর্শ করবে, সেই স্পর্শ করা জায়গাতেই তোমার হচ্ছে তোমার এই বিপরীত দিকে একটা ফোর্স তোমার হচ্ছে কাজ করবে, বা ওইখানেই তোমার হচ্ছে মানে এই সান্দ্রতা তোমার সান্দ্রবল তোমার কাজ করবে। তাহলে দেখো জিনিসটা এরকম যে একটা লিকুইড যখন সামনের দিকে তোমার মুভ করতে চাই, তখন এই লিকুইডের বিভিন্ন স্তরে আমি চিন্তা করতে পারি, বিভিন্ন স্তর হিসেবে চিন্তা করতে পারি। প্রত্যেকটা স্তর তোমার হচ্ছে সামনের দিকে আগানোর সময় যে হচ্ছে বিপরীতমুখী যখন যে বল লাভটা করে, সেটাকে আমরা বলি হচ্ছে সান্দ্র বল। এটাকে বলি আমরা সান্দ্র বল। এবং লিকুইডের এই যে প্রপার্টি, সেটাকে বলি আমরা হচ্ছে সান্দ্রতা। এটা লিকুইড না, তোমার বায়বীয় পদার্থেরও তোমার এই সেম প্রপার্টি তোমার হচ্ছে আছে। সেটি হচ্ছে যখন সামনের দিকে আগাইতে যায়, একটা স্তর আরেকটা স্তরকে তোমার বাধা দেয়, মানে তার গতিকে তোমার হচ্ছে
বাধা দেয়, সেটাকে আমরা বলেছি শান্ত বল বা হচ্ছে এটাকে বলি শান্ততা বা ভিসকোসিটি। এই ভিসকোসিটির জন্য তুমি দেখবা যে মধু তোমার হচ্ছে মানে কম পরিমাণ মুভ করছে সামনে, আর পানি বেশি দ্রুত তোমার মুভ করছে। তার মানে কার ভিসকোসিটি বেশি বা কার সান্দ্রতা বেশি? অবশ্যই মধুর সান্দ্রতা বেশি। কারণ কি মধু তোমার পানির চেয়ে ধীরে ধীরে মুভ করবে। তুমি যখন এক জায়গায় মধু ঢেলে দিবা তখন দেখবে মধু আস্তে আস্তে মুভ করছে, আর পানি যখন ঢালবা পানি দ্রুত মুভ করছে। তাহলে যার সান্দ্রতা বেশি সে হচ্ছে কম মুভ করবে। সান্দ্রতা বেশি মানে কি? ঘর্ষণ বেশি। খুবই সিম্পল লজিক আর কি, হিসাব আর কি, যে তোমার সান্দ্রতা মিনস হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণটা কার জন্য? লিকুইড এবং হচ্ছে বায়বীয় পদার্থের ঘর্ষণটাকে আমরা বলি সান্দ্রতা। তার মানে অবশ্যই যার সান্দ্রতা বেশি হবে, যে লিকুইডের, তার কি হবে? তার গতি হচ্ছে স্লো হবে, সে আস্তে আস্তে মুভ করবে। এটা তোমার সান্দ্রতার কনসেপ্ট। এখন হচ্ছে তো আমরা যে জিনিসটা হচ্ছে শিখবো সেটি হচ্ছে যে সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতাঙ্ক বলা অনেক সময়, বা এটাকে বলি আমরা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, এটাকে বলি হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। এটা আমার বোঝার জন্য সেম ভাবে হচ্ছে আমি দুইটা স্তর ইমাজিন করবো, বেশি না, এখন দুইটা স্তর ইমাজিন করবো। এটি হচ্ছে পি কিউ, হচ্ছে লাইক বিসি, হচ্ছে তোমার ডিই। এখন দেখো, তাহলে আমি হচ্ছে এই নিচের স্তরের ভেলোসিটি ধরলাম হচ্ছে ভি, এখানে ভেলোসিটি ধরলাম হচ্ছে ভি। তাহলে উপরের স্তরে ভেলোসিটি অবশ্যই একটু বেশি হবে। আমি কি বলছি, যত তুমি উপরে যাবা বা তুমি দেওয়াল থেকে উপরে যাবা তার ভেলোসিটি তত বেশি হবে। তাহলে তার ভেলোসিটি ধরলাম হচ্ছে ভি প্লাস ডিভি। এবং হচ্ছে এই যে দেয়ালের প্রান্ত থেকে, মানে এটা তোমার দেওয়াল, আমার বিসি স্তরের উচ্চতা ধরলাম হচ্ছে আমার হচ্ছে ওয়াই, এবং হচ্ছে এই ডি স্তরের তোমার হচ্ছে হাইটটা ধরলাম হচ্ছে ওয়াই প্লাস ডিওয়াই। তাহলে দেখো, তুমি যদি বেগের পার্থক্য বের করতে চাও, বেগের পার্থক্য কত হবে? ভি প্লাস ডিভি মাইনাস ভি ইকুয়াল হচ্ছে ডিভি। আর তুমি যদি হচ্ছে দূরত্বের পার্থক্য দেখতে চাও, তাহলে কত হবে? ওয়াই প্লাস ডিওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে ডিওয়াই। তাহলে দেখো দূরত্বের পার্থক্য যখন ডিওয়াই হচ্ছে তখন বেগের পার্থক্য কত হচ্ছে? ডিভি। আমি এভাবে বলতে পারি ডিওয়াই দূরত্বের পার্থক্যের জন্য বেগের পার্থক্য কত হবে? ডিভি, রাইট? তাহলে দূরত্বের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার কত হবে? মানে একক দূরত্ব পরিবর্তনের জন্য তোমার হচ্ছে একক দূরত্বের পার্থক্যের জন্য বেগের পার্থক্য কত হবে? সেটি হবে হচ্ছে আমার ডিভি বাই ডিওয়াই, রাইট? তাহলে দেখো ডিভি বাই ডিওয়াই তুমি পাইলা। এই ডিভি বাই ডিওয়াই কে তোমরা বলা হয় হচ্ছে যে বেগের নতিমাত্রা। এটি হচ্ছে যে খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এটা হচ্ছে যে দূরত্বের পরিবর্তনের হার আর কি, বেগের পরিবর্তনের হার, সেটি হচ্ছে আমার, এটাকে বলি হচ্ছে ডিভি বাই ডিওয়াই। এটাকে বলতেছি হচ্ছে বেগের তাহলে মানে হচ্ছে একক দূরত্ব পরিবর্তনের জন্য বেগের কতটুকু পরিবর্তন হবে সেটি। আমার টার্গেট হচ্ছে, দেখো সেটি আমার টার্গেটটা হচ্ছে যে পরিমাণ সান্দ্র বল কাজ করবে এই দুটো স্তরের তোমার হচ্ছে মানে স্তরের যেখানে স্পর্শ করছে সেখানে বিপরীত দিকে যে সান্দ্র বল কাজ করবে, সেই সান্দ্র বলের হচ্ছে মানে তোমার ইকুয়েশন বের করা। এখন এই ইকুয়েশন তোমার দিয়েছিল বিজ্ঞানী নিউটন তোমার এক্সপেরিমেন্টালি প্রমাণ করেছিল যে এই যে সান্দ্র বলটা হবে আর কি, সেই সান্দ্র বলটা হচ্ছে লিকুইডের ক্ষেত্রফলের সমানুপাতিক, তারপর হচ্ছে লিকুইডের যে এই যে আমরা ডিভি বাই ডিওয়াই পেলাম তার সমানুপাতিক। এখন দেখো, তাহলে সমানুপাতিক দুটো সমানুপাতিক যখন তুমি এক জায়গায় লিখতে চাইবে তখন কিভাবে লিখবা? হচ্ছে
এফ ইকুয়াল একটা ধ্রুবক থাকবে, এই ধ্রুবকের নাম দিলাম হচ্ছে ইটা, এটা থাকবে ইটা এ ডিভি বাই ডিওয়াই। ওকে, তাহলে দেখো এই যে ইটা আমি পেলাম সমানুপাতিক ধ্রুবকটা, সেই সমানুপাতিক ধ্রুবকটাই হচ্ছে আমার সান্দ্রতা গুণাঙ্ক। এই ইটাকে আমরা বলতেছি হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। ওকে, তাহলে দেখো এখন সান্দ্রতা গুণাঙ্কের যদি ডেফিনিশন দিতে চাই তাহলে কিভাবে দিব, এখন দেখো এর মান হবে 1 মিটার স্কয়ার, আর ডিভি বাই ডিওয়াই এর মান হচ্ছে যদি 1 হয় তাহলে এফ এর মানটা কত হবে, এফ এর মানটা হবে হচ্ছে এটা। তুমি সংখ্যাটা কিভাবে দিবা, যে একক ক্ষেত্রফল বিশিষ্ট স্তরের দূরত্বের সাপেক্ষে বেগের পরিবর্তন যখন 1 ইউনিট হবে, সেই ক্ষেত্রে আমার বিপরীত দিকে যে বলটা কাজ করবে সেই বলটাকে আমরা বলবো হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বলটাকে বলবো হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। আমি আবার বলি যে একক ক্ষেত্রফল বিশিষ্ট লিকুইডের স্তরের ক্ষেত্রে যদি আমার দূরত্বের সাপেক্ষে বেগের পরিবর্তন 1 ইউনিট হয়, সেই ক্ষেত্রে আমার বিপরীত দিকে যে বলটা কাজ করবে সেটিকে আমরা বলি হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক বা হচ্ছে সান্দ্রতা। ওকে, এখন তুমি যদি হচ্ছে এটা যদি তুমি এককটা বের করতে চাও, দেখো তুমি এই ইকুয়েশন থেকে দেখো, এই ইকুয়েশন থেকে আমি এটার যদি ইউনিট বের করতে চাই তাহলে এটা সমান সমান কি লিখতে পারবো, এফ ডিওয়াই বাই ডিভি বাই হচ্ছে এ, এর মান বসাও, এফ এর একক নিউটন, এর মিটার, এর একক মিটার স্কয়ার, ভি এর একক কত মিটার পার সেকেন্ড, তাহলে একক কত হবে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। এটা হচ্ছে এটার একক, পরীক্ষায় আসে বা এবং এর এমসিকিউতে আসে সান্দ্রতা গুণাঙ্কের একক কোনটা, নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। এটা গেল তোমার হচ্ছে নিউটনের ফর্মুলা, যে তোমার সান্দ্রতার জন্য নিউটনের ফর্মুলা বা সান্দ্র বলের জন্য অ্যাকচুয়ালি। এখন আরেকটা ফর্মুলা আছে স্টোকসের ফর্মুলা, সেটা হচ্ছে আই হোপ বুঝছো, যখন তুমি একটা এখন দেখো যে এই যে ইটা সান্দ্রতা গুণাঙ্ক হচ্ছে উপর এটা হচ্ছে একটা লিকুইডের বৈশিষ্ট্য বা সান্দ্রতা গুণাঙ্ক একটা লিকুইডের বৈশিষ্ট্য। অনেকগুলো লিকুইডের তোমার কি হয় সান্দ্রতা গুণাঙ্ক তোমার লিস্ট করা থাকে। ওকে, তো যার সান্দ্রতা গুণাঙ্ক বেশি তাহলে অবশ্যই তার কি বেশি, তার হচ্ছে তোমার আমার ভেলোসিটি স্লো হবে অনেক। কারণটা কি, বিপরীত দিকে বলের মানটাই সান্দ্রতা ছিল, সেটা কখন ছিল, যখন হচ্ছে ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার এবং হচ্ছে দূরত্বের সাপেক্ষে বেগের পরিবর্তন যখন 1, সেই ক্ষেত্রে আমরা সান্দ্র বলকে আমরা বলছিলাম হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। সান্দ্রতা গুণাঙ্ক বেশি মানে সেই লিকুইডটা আমার স্লো চলবে। তাহলে এই লিকুইড এইটা দ্বারাই আমরা হচ্ছে এখন বিভিন্ন লিকুইডকে আমি আইডেন্টিফাই করতে পারি, বলতে পারি যে হচ্ছে এত সান্দ্রতা গুণাঙ্ক বিশিষ্ট কোন লিকুইড। ওকে, তো এখন বিজ্ঞানী স্টোকস বলছে সেটি হচ্ছে যে যখন তুমি একটা আর ব্যাসার্ধের একটা গোলককে, ক্ষুদ্রাকার আর ব্যাসার্ধের গোলককে তুমি ইটা সান্দ্রতা গুণাঙ্ক বিশিষ্ট লিকুইডের মধ্যে ছেড়ে দিলাম। ওকে, এটা আমার একটা আর ব্যাসার্ধের গোলক, এখানে তোমার একটা লিকুইড আছে, সেই লিকুইডের হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক কত আমার এটা। তাহলে লিকুইড তো আমার তার ভরের জন্য কোন দিকে নামতে চাইবে, এই গোলকটা আমার এমজি তার ওই ওজনের জন্য নিচের দিকে নামতে চাইবে, তখন উপর দিকে একটা সান্দ্র বল কাজ করবে, এই গোলকের উপর একটা সান্দ্র বল কাজ করবে। সেই সান্দ্র বলের মানটা হচ্ছে F ইকুয়াল 6 পাই ইটা আর ইন্টু ভি। মনে করলাম সেটা হচ্ছে ভি বেগের নিচের দিকে হচ্ছে পড়বে। তাহলে এইখানে ভিটা হচ্ছে আমাদের বলি হচ্ছে প্রান্তিক বেগ। এখন প্রান্তিক বেগের সংজ্ঞা আমি একটু পরে দিব, তার আগে এটা বলে রেখে ভিটা হচ্ছে আমি ধরলাম যে এই গোলকটা ভি প্রান্তিক বেগের নিচের দিকে হচ্ছে যখন হচ্ছে পড়বে, সেই ক্ষেত্রে তার উপরে একটা উপর দিকে একটা মানে গতির বিপরীত দিকে একটা সান্দ্র বল কাজ করবে এফ। সেই সান্দ্র বলের মানটা হচ্ছে F ইকুয়াল 6 বাই ইটা আর ইনটু ভি। এটাটা কি, এটা হচ্ছে যে লিকুইডের ভেতরে নামবে সেই গোলকটা নিচের দিকে পড়বে, সেই লিকুইডের হচ্ছে তোমার সান্দ্রতা গুণাঙ্ক।
আর আর হচ্ছে এই যে যে গোলকটা নামবে সেই গোলকের ব্যাসার্ধ, এবং ভি হচ্ছে যে প্রান্তিক বেগের নিচে নামবে। ওকে, এটাই ছিল হচ্ছে, এবং সবসময় যে উপর দিকে হবে তা না। আমার যদি গোলকটা উপর দিকে ওঠে তাহলে শান্ত বলটা নিচ দিকে কাজ করবে। অ্যাকচুয়ালি আমার গতির বিপরীত দিকে সবসময় শান্ত বলটা হচ্ছে কাজ করে। ওকে, তাহলে এটা গেল হচ্ছে স্টোকসের ফর্মুলা। এটা হচ্ছে আমার কখন প্রযোজ্য, যখন এটা আর ব্যাসার্ধের ক্ষুদ্র গোলক, যখন হচ্ছে এটা সান্দ্রতা গুণাঙ্ক বিশিষ্ট কোনো লিকুইডের ভেতরে ভি প্রান্তিক বেগে যখন নিচের দিকে বা ভি প্রান্তিক বেগে যখন মুভ করবে, সেই ক্ষেত্রে আমার তখন এই গোলকটা যে ফোর্স ফিল করবে, শান্ত বল ফিল করবে, সেটা ফর্মুলা হচ্ছে F = 6π ইটা আর। এটি গেল, এটি মুছে দিলাম। এখন একটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখবো, সেটি হচ্ছে যে এটি পরীক্ষায় খুব খুব ফ্রিকুয়েন্টলি আসে এই তিনটা টপিক। ওকে, আমি টপিকগুলো বলে দিব এখান থেকে কোন টপিকগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ওকে। এটা হচ্ছে, এখন দেখো আমি একটা হিসাব বের করবো, আমি বের করতে চাই হচ্ছে, আচ্ছা প্রান্তিক বেগের সংখ্যাটা আগে দিই, প্রান্তিক বেগের সংখ্যাটা আগে দিই। দেখো এখন মনে করো লিকুইড, এটা একটা লিকুইড আছে এখানে, এখানে একটা ইটা সান্দ্রতা গুণাঙ্ক বিশিষ্ট একটা লিকুইড আছে। এই লিকুইডের ভেতরে তুমি একটা গোলককে তুমি ছেড়ে দিয়েছো, তাহলে গোলকটা প্রথমে কি হবে, তার ত্বরণ বাড়বে আস্তে আস্তে। একটা সময় যে কি হবে, তখন এই গোলকটা তোমার একটা হচ্ছে তোমার হচ্ছে ধ্রুব বেগে তখন নিচের দিকে নামা শুরু করবে। তখন তার বেগটা তোমার, তখন আর ত্বরণ থাকবে না। এই নির্দিষ্ট দূরত্ব আসার পরে, এই নির্দিষ্ট দূরত্ব আসার পরে এই গোলকের আর তোমার ত্বরণ থাকবে না। তখন সেটা কি হবে, তখন ধ্রুব বেগে নামবে। এই যে তোমার হচ্ছে যে ধ্রুব বেগে তখন গোলকটা নামা শুরু করবে, সেই ধ্রুব বেগটাকে বলছি হচ্ছে প্রান্তিক বেগ বা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। আমরা বলি এটাকে টার্মিনাল ভেলোসিটি। সংখ্যাটা সবসময় পরীক্ষায় আসে। তাহলে সংখ্যাটা কি, সেটা হচ্ছে লিকুইডের ইটা সান্দ্রতা গুণাঙ্ক বিশিষ্ট যখন এটা লিকুইডের ভেতরে তুমি একটা গোলককে ছেড়ে দিবা, তখন সেটা প্রথমে একটা ত্বরণ থাকবে, বাট একটা নির্দিষ্ট সময় পর সে হচ্ছে তখন ধ্রুব বেগে চলবে, মানে ত্বরণটা শূন্য হয়ে যাবে। তখন ত্বরণটা যখন শূন্য হবে, তখন বেগটা আমার কি হয়ে যাবে, অবশ্যই ধ্রুব হয়ে যাবে, ধ্রুব বেগ আমার হবে। তখন আমরা সেই ধ্রুব বেগটাকে বলছি যে প্রান্তিক বেগ বা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। ওকে ওকে, আমরা তাহলে প্রান্তিক বেগ বুঝে ফেললাম। আমাকে এখন টার্গেট হচ্ছে প্রান্তিক বেগের একটা রাশিমালা বের করা, বা প্রান্তিক বেগের ইকুয়েশন বের করা। আমি এটা একটু বড় করে আঁকাই। সেটি হচ্ছে প্রথমে মনে করলাম গোলকটা এখানে একটা এটা সান্দ্রতা গুণাঙ্ক বিশিষ্ট একটা গোলক আছে, লিকুইড আছে। এই লিকুইডের ভিতরে তুমি গোলকটা তুমি এখানে প্রথমে ছেড়ে দিলা, সে নিচে মনে করো এখানে এসে এই এত দূর আসার পরে তার বেগটা হয়ে গেছে তোমার প্রান্তিক বেগ সে লাভ করছে, বা এইখানে আসার পরে তার ত্বরণটা শূন্য হয়েছে। তো দেখো এই গোলকের উপরে কয়টা ফোর্স কাজ করবে, দেখো তার উপরে একটা ফোর্স কাজ করবে নিচের দিকে হচ্ছে এফ বা ডাব্লিউ আর কি, সেটা হচ্ছে এমজি। ওকে, গোলকের ভর যদি আমার এম হয়, যেহেতু নিচের দিকে নামতেছে, উপর দিকে একটা সান্দ্র বল কাজ করবে। একটু আগে বলেছিলাম স্টোকসের ফর্মুলা অনুযায়ী সান্দ্র বল কাজ করবে। আরেকটা ফোর্স এখানে কাজ করবে, কেউ কি গেস করতে পারো আরেকটা ফোর্স এখানে কি কাজ করবে? আরেকটা ফোর্স কাজ করবে হচ্ছে, তোমরা এটা হচ্ছে ক্লাস 9 দেখে আসছে, সেটা হচ্ছে প্লবতা বা আপ থ্রাস্ট। যখন একটা বস্তু যখন লিকুইডের ভেতরে থাকে, তখন লিকুইডটা এই বস্তুটাকে একটা উপর দিকে একটা ফোর্স দেয়, সেই ফোর্সটাকে বলি আমরা হচ্ছে আপ থ্রাস্ট বা প্লবতা। সেটা আমরা লিখেছি ইউ দ্বারা। তাহলে এই গোলকের উপরে আরেকটা বল কাজ করবে, সেটা হলো আমার প্লবতা। তাহলে এই গোলকের উপর তিনটা বল কাজ করছে, একটা হচ্ছে এফ, ইউ এবং হচ্ছে ডাব্লিউ। এখন দেখো, যেহেতু আমি বলছি যে এইখানে এসে তার বেগটা হয়ে গেছে প্রান্তিক বেগ, তাহলে এইখানে আমার একটা বস্তু ছিল, এর উপরে দুইটা বল কাজ করছে উপর দিকে, একটা হচ্ছে এফ বল, একটা হচ্ছে ইউ বল। এফটা আসছে হচ্ছে তোমার সান্দ্র বল থেকে, আর ইউটা আসছে তোমার হচ্ছে প্লবতা থেকে। আর নিচের দিকে তোমার কি ডাব্লিউ কাজ করছে এমজি। আর এটা কি ভি, এখান থেকে তার প্রান্তিক বেগটা ভি হয়েছে। তার মানে প্রান্তিক বেগ ভি হওয়া মানে কি, তার ত্বরণটা আমার শূন্য। এখন ত্বরণ কখন শূন্য হবে? ত্বরণ তো হচ্ছে তোমার চাইলেও তুমি সবসময় ইচ্ছা মতো শূন্য করতে পারবে না। ত্বরণ তখন সমান হবে যখন এই
উপরের দিকে বলগুলো আর নিচের দিকের বলগুলো তোমার সমান হবে, সেই ক্ষেত্রে আমার ত্বরণটা সমান হবে। এটা হচ্ছে তোমরা গতিবিদ্যা চ্যাপ্টারে বা নিউটনের বলবিদ্যা চ্যাপ্টারে আমি দেখিয়েছিলাম, বা হচ্ছে ও তোমরা দেখে আসছো। সেটি হচ্ছে যখন আমার এফ প্লাস ইউ ইকুয়াল ডাব্লু হবে, সেই ক্ষেত্রে আমার ত্বরণটা শূন্য হবে। মানে একটা বস্তুর উপর কখন ত্বরণ শূন্য হবে আমি আবার বলি, যখন দেখো একটা বস্তুর উপর যতগুলো বল কাজ করবে, এদিকে মনে করো F1 বল কাজ করছে, ঠিক বিপরীত দিকে তোমার F2 বল কাজ করছে, F1 এবং F2 যখন সমান হবে তখন দুইটা কেস হইতে পারে। একটা হইতে পারে এই বস্তুটা স্থির থাকবে, অথবা সে হচ্ছে ধ্রুব বেগে সামনের দিকে আগাবে, বা তার ত্বরণ শূন্য হবে, শূন্য ত্বরণের সামনের দিকে আগাবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমার কি হয়েছে দেখো, এই আর ব্যাসার্ধের গোলকের উপর দুইটা বল কাজ করছে, একটা হচ্ছে F আর U উপর দিকে আর W নিচের দিকে। তো যখন আমার তাহলে উপর দিকে দুইটা বল F আর W যখন যোগ করবা, F আর W যোগফল যখন F আর U এর যোগফল যখন আমার W সমান হবে, সেই ক্ষেত্রে আমি বলবো যে এই গোলকটা তোমার হচ্ছে একটা ভি প্রান্তিক বেগে তখন নিচের দিকে নামবে, বা ত্বরণ তখন শূন্য হবে। তো আমার টার্গেট হচ্ছে এইখান থেকে, এই ইকুয়েশন থেকে হচ্ছে প্রান্তিক বেগের আমার রাশিমালা বের করা, এই ভি রাশিমালা বের করা। ওকে, তাহলে দেখো এফ এর মান তো আমরা জানি, এখন ডাব্লুর মান তো mg। দেখো এটা আমরা বুঝি আর কি। তাহলে আমি ক্যালকুলেশন করব হচ্ছে এফ প্লাস ইউ ইকুয়াল হচ্ছে ডাব্লু। ওকে, তাহলে এফ এর মান আমরা জানি, এফ এর মান হচ্ছে 6 পাই ইটা আর ইনটু ভি। কার জন্য আসছে, ওই যে তোমার স্টোকসের ফর্মুলা থেকে আসছে। আর ডাব্লু হচ্ছে তোমার, ডাব্লু বের করি, ডাব্লু সমান হচ্ছে এম ইনটু জি। ওকে, তাহলে এম এর মান তো এখানে দেওয়া নাই, তাহলে এম আমরা কিভাবে বের করব, আমরা জানি হচ্ছে রো ইকুয়াল হচ্ছে এম বাই ভি। তাহলে এম সমান হচ্ছে রো ইনটু ভি। তাহলে এই ডাব্লু কার ওজন, ডাব্লু হচ্ছে দেখো এই চিত্রটা মাথার মধ্যে সবসময় রাখো, ডাব্লু হচ্ছে তোমার এই যে আর ব্যাসার্ধের যে গোলক তার ওজন আর কি। আমি ধরলাম হচ্ছে এই গোলকের ঘনত্ব হচ্ছে রো এবং লিকুইডের ঘনত্ব হচ্ছে সিগমা। এই যে লিকুইড আমি নিলাম, লিকুইডের ঘনত্ব হচ্ছে সিগমা এবং লিকুইডের হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক হচ্ছে এটা। এই চিত্রটা তুমি মাথার মধ্যে রাখা সবসময়। এদিকে তোমার কাজ করছে এফ একটা কাজ করছে আর ইউ একটা কাজ করছে। তাহলে এই ভিটা তাহলে কার আয়তন, এটা হচ্ছে গোলকের আয়তন। তাহলে এম সমান কত হবে, গোলকের আয়তন বসাও 4/3 পাই আর কিউব ইনটু, তাহলে এটা পেলাম হচ্ছে ভর। তাহলে আমার ডাব্লু মান কত হবে, ডাব্লু মান হবে হচ্ছে 4/3 পাই আর কিউব ইনটু রো ইনটু জি। আর এফ এর মানটা পেলাম হচ্ছে 6 পাই ইটা আর ইনটু ভি। এই ভিটা হচ্ছে প্রান্তিক বেগ। ইউ এর মানটা আমি কিভাবে বের করবো সেটা হচ্ছে কথা। এখন ইউ তো ছিল হচ্ছে প্লবতা। এখন প্লবতা একটা ফোর্স, এই ফোর্সের মান তুমি কিভাবে বের করবা, এই ফোর্সের মান সেম ভাবে বের করা যায় হচ্ছে আমার, দেখো এই মানটা তুমি বের করবা হচ্ছে যে আমার আর্কিমিডিস একটা ফর্মুলা ছিল হচ্ছে যখন তুমি একটা বস্তুকে যখন তুমি হচ্ছে লিকুইডে নিমজ্জিত করবা, তখন সেই বস্তু তার সম আয়তনের তোমার হচ্ছে লিকুইডটা অপসারণ করবে। এই কনসেপ্ট যখন আমি মাথায় রাখবো, দেখো আমি চিত্রটা যদি আরেকবার আঁকাইতে চাই, এটা বুঝতে হবে আগে। সেটা হচ্ছে যে তুমি এখানে হচ্ছে একটা গোলক তুমি হচ্ছে এর মধ্যে যখন ডুবাবা, তাহলে এই গোলকটা কিছু পরিমাণ লিকুইড অপসারণ করবে এবং এই লিকুইডের আয়তন হবে হচ্ছে গোলকের আয়তনের সমান। তাহলে দেখো, মানে এবং আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটা ফর্মুলা এইভাবে ছিল, সেটি হচ্ছে যে মানে এই গোলকটা যে পরিমাণ ওজন হারাবে, সেই হারানো ওজনটা হচ্ছে আমার যে পরিমাণ সে লিকুইড অপসারণ করবে, সেই অপসারিত তোমার হচ্ছে ওজনের সমান। এখন দেখো লিকুইডটা আমার কি পরিমাণ, আমার এই গোলকটা আমার কি পরিমাণ লিকুইড এখান থেকে অপসারণ করবে, এটা হচ্ছে দেখো এই যে গোলকের আয়তন, এই গোলকটা যে আয়তন জুড়ে তোমার থাকবে, সেই সেম আয়তনের তোমার হচ্ছে একটা লিকুইড সে অপসারণ করবে। যেভাবে চিন্তা করতে পারো যে তোমার কাছে সামহাও তুমি বার্থডে কেক নিয়ে আসছো, তারপরে তুমি ওখানে ছোট ভাই তোমার সামা ওখানে কি করছে, একটা মানে ক্রিকেট বল তোমার ওখানে ফেলাই দিছে। ওকে, তুমি তো খুব মেজাজ খারাপ, ক্রিকেট বল যখন উঠাবা তুমি, তখন ওই যে কেকের ওই জায়গায় কি শেপটা দেখবা, তুমি ক্রিকেট বলের শেপই কিন্তু দেখবা। সেটা হচ্ছে এরকম যে তুমি যদি এখানে একটা কেক থাকে এরকম, এখানে কেক তোমার বার্থডে কেক, তুমি একটা বল যখন এখানে তোমার একটা বল যখন তুমি এখানে পড়বে, তারপরে তুমি যখন বলকে অপসারণ করবা, তখন এই জায়গার শেপটা কেমন হবে,
এই জায়গার শেপটা অবশ্যই আমার হবে হচ্ছে যে এই যে আমার বলটা ছিল এই বলের শেপ। এটা তোমার এই যে এটা যে খুবই একটা প্র্যাকটিক্যাল একটা মানে চিন্তা ভাবনা। তো এই যে আমার আর ব্যাসার্ধের যে আমার গোলকটা সেটা আমার যে পরিমাণ আমার লিকুইডটা অপসারণ করবে তার আয়তনটা হবে হচ্ছে এই গোলকের আয়তনের সমান। কিন্তু এখানে যেটা হবে আর কি, হ্যাঁ ঠিক আছে, আয়তন তার ব্যাসার্ধ আমার সেম ভাবে কত হবে, আর হবে। কেন সেম ভাবে আর হবে, কারণ এই আমার গোলকের ব্যাসার্ধ ছিল আর, তখন তার আয়তন হবে 4/3 পাই আর কিউব। এটা ছিল তার আয়তন। কিন্তু তার যদি আমি ভর বের করতে চাই, তাহলে ভর আমার সমান সেম ভাবে কত হবে, এম সমান হচ্ছে রো। এটা হচ্ছে, এখন দেখো আমি লিকুইডের ঘনত্ব ধরছিলাম সিগমা, তাহলে আমার এখন সিগমা সমান সমান হবে হচ্ছে এম ইন্টু ভি। এম সমান সমান কত হবে, সিগমা ইন্টু ভি। তাহলে দেখো ভির মান কত হবে, 4/3 পাই আর কিউব। এটা পেলাম হচ্ছে তোমার কার মান, পেলাম হচ্ছে ভরের মান। ভরকে তুমি যখন জি দ্বারা গুণ করে দেবা তখন হচ্ছে তুমি পাবা হচ্ছে এই ইউ, এই ফোর্সটা তুমি পাবা। তাহলে ইউ এর মানটা হচ্ছে আমার এই ক্ষেত্রে 4/3 পাই আর কিউব সিগমা ইন্টু জি। দেখো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যেখানে আমি রো নেই, কারণটা কি এখন এই ক্ষেত্রে কিন্তু আমি লিকুইড নিয়ে কাজ করছি, আয়তনটা কিন্তু এই গোলকের আয়তনের সমান, এই জন্য 4/3 পাই আর কিউব হয়েছে। কারণ এটা কি, এই গোলকটা যে পরিমাণ এখান থেকে লিকুইড অপসারণ করবে তার আয়তন অবশ্যই হচ্ছে এই গোলকের আয়তনের সমান হতে হবে। খুবই সিম্পল। তাহলে আমার টার্গেটটা কি, আমার টার্গেট আলটিমেটলি ভি বের করা। এখন যদি ভি বের করতে চাই এখান থেকে, তাহলে আমি হচ্ছে দেখো এই রাশি দুটো ওই পার নিয়ে যাই, তাহলে কত হবে 6 পাই ইটা, আচ্ছা যেটা আগে রাখো 6 পাই ইটা আর ইন্টু ভি, আর এটা ওই পার নিয়ে গেলে 4/3 পাই আর কিউব জি, তোমার কমন যাবে, তোমার কত হবে রো মাইনাস সিগমা। ওকে, তাহলে দেখো এখান থেকে তুমি যদি কাটাকাটি করো, এখান থেকে একটা আর ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে থাকবে আর স্কয়ার, পাই পাই ক্যান্সেল আউট হয়ে যাবে। এবং যদি এখানে 2 দ্বারা তুমি ক্যান্সেল আউট করো তাহলে এখানে কত হবে, এখানে 3 হবে, এখানে হবে হচ্ছে 2। তাহলে কত হবে, এখানে ভি ইকুয়াল হবে, এই 3টা নিচে চলে যাবে, এখানে 2 আছে, তাহলে 2/9। এই এখানে হচ্ছে ভি ইটাটা এই পারে চলে আসবে, আর এখানে থাকবে কত আমার 2/9 আর স্কয়ার জি রো মাইনাস সিগমা, নিচে থাকবে হচ্ছে তোমার ইটা। তাহলে এটা কার ফর্মুলা পেলাম, একটা গোলক যখন একটা লিকুইডের ভেতরে ভি প্রান্তিক বেগে নিচে নামে, সেই প্রান্তিক বেগের রাশিমালা পেলাম হচ্ছে ভি ইকুয়াল 2/9 আর স্কয়ার জি ইন্টু রো মাইনাস সিগমা বাই হচ্ছে ইটা। এখন কোনটা কি এটা আমি আগেও বলেছি, তারপর আরেকবার ক্লিয়ার করার জন্য বলি, সেটি হচ্ছে যে রো হচ্ছে তোমার গোলকের ব্যাসার্ধ, যে গোলকের গোলকের ঘনত্ব, ইটাটা হচ্ছে তোমার সান্দ্রতা গুণাঙ্ক, তরলের সান্দ্রতা গুণাঙ্ক, সিগমাটা হচ্ছে কার ঘনত্ব, সিগমাটা হচ্ছে তোমার তরলের ঘনত্ব, আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ, ওকে, আর যে মানটা তোমার সবাই জানো, হ্যাঁ এটা। এখন এটা গেল হচ্ছে যখন আমার গোলকটা যখন নিচে নামবে, কিন্তু গোলকটা যখন উপরে উঠবে, সে যে আমি হচ্ছে একটা আর ব্যাসার্ধের গোলক নিলাম, লোহার গোলক না, মানে এমন একটা গোলক নিলাম সেটা উপরের দিকে যদি উঠতে চাই, সেই ক্ষেত্রে আমার কি হবে, এটা মনে রেখো ফর্মুলাটা ভি ইকুয়াল 2/9 আর স্কয়ার জি রো মাইনাস সিগমা বাই ইটা। এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য, যখন হচ্ছে আমার এটা হচ্ছে যখন একটা গোলক নিচের দিকে নামবে, আর ব্যাসার্ধের গোলক যখন একটা সিগমা ঘনত্বের লিকুইডের ভেতরে যখন নিচের দিকে নামবে, সেই ক্ষেত্রে এটা প্রান্তিক বেগের হচ্ছে ফর্মুলা এটা। এখান থেকে দেখো প্রান্তিক বেগটা কার কার সমানুপাতিক দেখো। আচ্ছা প্রান্তিক বেগের এখন দেখো এখান থেকে দেখে প্রান্তিক বেগটা হচ্ছে ইটার হচ্ছে ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে ইটার ব্যস্তানুপাতিক। যদি সবকিছু ঠিক থাকে তাহলে দেখো তোমার হচ্ছে
এটার ব্যস্তানুপাতিক মানে কি, তোমার সান্দ্রতা গুণাঙ্ক যদি চেঞ্জ করে দাও তাহলে তোমার ভেলোসিটি, তোমার সান্দ্রতা গুণাঙ্ক বেশি হলে ভেলোসিটি কম হবে, আর সান্দ্রতা গুণাঙ্ক কম হলে ভেলোসিটি বেশি হবে। এটা কমন সেন্স। মানে আমি সান্দ্রতা মানে ছিল হচ্ছে তোমার বাধা, তাহলে বাধা যদি কম হয় তাহলে ভেলোসিটি অবশ্যই বেশি হবে। ভি কার সমানুপাতিক দেখো, ভি হচ্ছে আর স্কোয়ারের সমানুপাতিক। তার মানে তোমার হচ্ছে ব্যাসার্ধ যখন যত বেশি হবে তো ভেলোসিটি তত বেশি হবে, তার মানে গোলকের আয়তন যত বেশি হবে তার হচ্ছে ভেলোসিটি তত বেশি হবে। এগুলো খুবই জিনিস, ছোট ছোট জিনিসপত্র এখান থেকে নিজেরাই বের করে ফেলতে পারবা। তো আমি যে জিনিসটা হচ্ছে এইচডব্লিউ দেবো সেটি হচ্ছে যে যখন লিকুইডটা যখন তোমার হচ্ছে উপর গোলকটা যখন উপর দিকে উঠবে সব ঠিক আছে, তোমার হচ্ছে গোলকের ব্যাসার্ধ হচ্ছে রো, গোলকের ব্যাসার্ধ আর গোলকের ঘনত্ব রো, তরলের ঘনত্ব সিগমা, তোমার তরলের সান্দ্রতা গুণাঙ্ক ইটা, সব ঠিক আছে। কিন্তু এখন আমার এই ক্ষেত্রে কি হলো, আমার গোলকটা হচ্ছে উপর দিকে উঠবে। ওকে, উপর দিকে উঠলে আমার এই ফর্মুলাটা হয়ে যাবে, ভি ইকুয়াল হবে 2/9 আর স্কোয়ার জি সিগমা মাইনাস রো বাই ইটা। এটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি একটা হিন্স দিই, প্রমাণটা কি হয়, তো আগে ছিল রো মাইনাস সিগমা, প্রমাণটা দিয়ে হচ্ছে এর উপর কি কি বল কাজ করছে তুমি আগে চিন্তা করবা। যেহেতু গোলকটা আমার উপর দিকে আছে, নিচের দিকে একটা এমজি পরিমাণ ডাব্লু পরিমাণ ফোর্স আছে, আর তাহলে যেহেতু আমার উপর দিকে উঠবে এটা, তার ভেলোসিটি উপর দিকে, তার মানে এখন শান্ত বল কাজ করবে, এফ কাজ করবে নিচের দিকে, মানে স্টোকসের ফর্মুলার এফ কাজ করবে নিচের দিকে, আর ইউ কাজ করবে সবসময় উপর দিকে। আপ থ্রাস্ট বা প্লবতা সবসময় লিকুইডের উপর দিকে কাজ করে। হ্যাঁ, এটা হচ্ছে বস্তুর উপর দিকে কাজ করে। তাহলে সেই ক্ষেত্রে আমি এখন কোনটা কোনটা ইকুয়াল হবে, সেটা হচ্ছে ইউ ইকুয়াল করতে হবে এফ প্লাস ডাব্লিউ। এখান থেকে তুমি সব মানগুলো সেম, এই মানগুলো তুমি বসাও আগের মতো, তুমি পাবো হচ্ছে সিগমা মাইনাস রো। ওকে, তাহলে এটা মাথায় রাখবা, তুমি জাস্ট মাথায় রাখবা হচ্ছে মানে আমার এই গোলকটা উপর দিকে নামবে আর নিচের দিকে উঠবে আর কি। ওকে ওকে, তাহলে আমরা হচ্ছে আজকে খুবই ইম্পর্টেন্ট তিনটা ফর্মুলা দেখলাম। সেটা হচ্ছে যে ফর্মুলা, এগুলো আমি লিস্ট করি, না হলে তোমাদের হচ্ছে তোমার শান্ত বলের ফর্মুলা ছিল এফ ইকুয়াল ইটা এ ডিভি বাই ডিওয়াই, আবার এফ ইকুয়াল ছিল 6 পাই ইটা আর ইন্টু ভি। কখন এটা, যখন আর ব্যাসার্ধের গোলক ভি ইটা সান্দ্রতা গুণাঙ্ক বিশিষ্ট কোনো লিকুইডের ভেতরে ভি প্রান্তিক বেগ নিচের দিকে নামবে। আর এটা ছিল যখন একটা, আমি চিত্রটা আটাই তোমার বুঝাই, সেটি হচ্ছে যখন একটা গোলক নিচের দিকে নামবে আর ব্যাসার্ধের, তাহলে ডাব্লু এখানে কাজ করবে, এদিকে কাজ করবে হচ্ছে ইউ কাজ করবে, আর কাজ করবে হচ্ছে এফ কাজ করবে। তাহলে এই ক্ষেত্রে হবে এফ প্লাস ইউ, যখন ডাব্লু হবে তখন ভিটা হবে আমার ধ্রুব বেগে চলবে, ভিটা হবে বেগ ধ্রুব বেগ। সেই ক্ষেত্রে আমার হচ্ছে ভির মানটা পেয়েছিলাম হচ্ছে 2/9 আর স্কোয়ার রো মাইনাস সিগমা ইন্টু জি, নিচে থাকবে হচ্ছে আমার ইটা। আর যখন উপর দিকে উঠবে লিস্ট করো 1, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা। যখন উপর দিকে উঠবে, উপর দিকে ওঠার ক্ষেত্রে আমার ধ্রুববেগের ফর্মুলাটা কি হবে, সেম ভাবে 2/9 আর স্কোয়ার সিগমা মাইনাস রো ইন্টু জি বাই হচ্ছে ইটা। সেই ক্ষেত্রে কে কার সমান হবে, সেই ক্ষেত্রে তোমার সমান হবে হচ্ছে ডাব্লু প্লাস এফ ইকুয়াল হবে হচ্ছে ই। এখান থেকে তুমি আমি নেক্সট ক্লাসে হচ্ছে ম্যাথ করব কয়েকটা এই সেম নিয়মের। ওকে, তাহলে আই হোপ কারো কোনো সমস্যা নেই, আর সমস্যা থাকলে আমাকে জানাবা। নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন স্টে হোম, স্টে সেফ।